সুস্থ দাঁত বলতে কি বোঝায়? অধিকাংশ ভারতীয় যারা কি করে, টিভির অ্যাড দেখে আমরা সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করে নিই, কমিয়ে নিলাম, প্রথমে ডাক্তারের কাছে গেলাম না, সেটা যখন বাড়তে বাড়তে আর থামলো না, ব্যথায় পরিণত হলো, তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। ব্রাশ টুয়াইস ডেলি আফটার মিল। আর যেটা করতে হবে সেটা হচ্ছে 6 মাসে একবার করে দাঁত পরিষ্কার। যেটা হচ্ছে ওই আমি ব্রাশ করলাম পরিষ্কার সেটা না, প্রফেশনাল ক্লিনিং, যেটাকে আমরা বলি ওরাল প্রোফাইল্যাক্সিস বা স্কেলিং, সেটা করতে লাগে। এবং ফ্রুট জুসের পরিবর্তে আমি ফেভার করব যে অ্যাজ এ হোল ফ্রুট খেতে হবে, কামড়ে খেতে হবে। যেমন ধরুন ডাসা পেয়ারা খেলাম, অ্যাপেল খেলাম। আমাদের ইন্ডিয়াতে রোজ মানুষ একবার ব্রাশ করেও দাঁতে এত ক্যাভিটি নিয়ে ভুগছে, আর সেখানে যদি আমি 48 ঘন্টা একবার করে ব্রাশ রিপিট করি, তাহলে আমাদের ইন্ডিয়ার যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো আমার মনে হয় ডাক্তারের উপরেই এসে পড়বে, যে ডাক্তার বলেছেন বলে আমার এটা হয়ে গেছে খারাপ। ব্রাশ অবশ্যই ভালো ব্রাশ ইউজ করা হচ্ছে, তাতে আপনি পেস্ট ইউজ করুন না ইউজ করুন তাতে কোনো যায় আসে না। পেস্টের জাস্ট একটা ফ্রেশনেস এফেক্ট রয়েছে, একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পিপারমেন্ট এফেক্ট বা মেন্থল এফেক্ট, যাতে একটা মুখে ফ্রেশনেস ক্যারি করছে, এছাড়া আর কোনো রোল নেই। সামান্য পেস্ট ইউজ করতে হবে, সেটা একটা ছোলার দানা বা মটর দানা পিনাট শেপড হবে, একদম অল্প পরিমাণ, এবং সেটা হোয়াইট কালার বেসিক টুথপেস্ট হবে। কোনো রকম ওই মানে বাদামি কালার বা আয়ুর্বেদিক ভেষজ অমুক তমুক ওসবের কোনো দরকারই নেই। যতই আমি ব্রাশ করি, যেমন করি, এনামেল নষ্ট হয়ে গেলে সেটাকে রিপ্লেস করার জন্য অনেক কসমেটিক মেটেরিয়াল রয়েছে, কিন্তু এনামেলের মতো স্ট্রেনথেন দেওয়ার মতো মেটেরিয়াল কিন্তু নেই। কেন মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে ডেন্টাল ট্রিটমেন্টটা নেই? বাংলার দুই আইকনিক মানুষ হচ্ছেন উত্তম কুমার, সুচিত্রা সেন। তাদের কথা বললেই কি মনে পড়ে? তাদের সুন্দর হাসি। আর সুন্দর করে হাসতে গেলে যা লাগে তা হলো সুন্দর দাঁত। শুধু সুন্দর দাঁত হলেই চলবে? দাঁতটাকে তো সুস্থও রাখতে হবে। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। এতক্ষণ আমি হাসি নিয়ে বললাম, হাসতে গেলে দাঁতের কথাও বললাম, সুতরাং বুঝতেই পারছেন আজকে আমাদের পর্বের সঙ্গে দাঁতের একটা বিশেষ সম্পর্ক আছে। আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট ডেন্টাল সার্জন ডক্টর জয়দেব কুণ্ডু। নমস্কার ডক্টর জয়দেব কুণ্ডু। নমস্কার ম্যাডাম। আমাদের এই পর্বে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগেই জানতে চাইবো প্রথমে যে ডেন্টিস্ট বললেই আমাদের যেটা মনে পড়ে যে দাঁত তোলা এবং দাঁত বাঁধানো। ডেন্টিস্টের আর কি কি কাজ থাকে? অ্যাকচুয়ালি আগে যেটা ছিল দাঁত তোলা, দাঁত বাঁধানো, এখন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক অত্যাধুনিক চিকিৎসা চলে এসছে, যার ফলে এখন শুধু দাঁত তোলা, দাঁত বাঁধানোর মধ্যেই থেমে নেই। এখন যেরকম রয়েছে, দাঁতে একটু ক্যাভিটি হলে দাঁতটাকে ফিলিং করে দাঁতটাকে যাতে রাখা যায়, আবার ফাংশনালি আবার একই রকম জায়গায় নিয়ে আসা যায়, সেটা হয়। দাঁতের হচ্ছে রুট ক্যানাল থেরাপি রয়েছে, যদি দেখা যায় দাঁতটা ফিলিং করে রাখা যাচ্ছে না, আরও বেশি কিছু হয়েছে, তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন বা মানে ক্যাপ বসিয়ে সেটাকে আবার আগের মতন কর্মক্ষমতায় ফিরিয়ে আনা যায়। তারপরে দাঁতের আরও রয়েছে, যেরকম ধরুন কারোর ট্যারা ব্যাকা দাঁত রয়েছে, মানে গঠনগতভাবে মানে দাঁত এবড়ো খেবড়ো বলা হয়, যেটা বাংলায় যেটা বলা হয় এবড়ো খেবড়ো রয়েছে, দাঁতের অ্যালাইনমেন্ট কারেক্ট করতে হবে বা একদম সুসজ্জিতভাবে দাঁতটাকে আনতে হবে। তো সেটার জন্য অর্থোডন্টিক একটা ডিভিশন রয়েছে, সেখানে দাঁতের অ্যালাইনমেন্ট কারেকশন করা হয়। তারপরে দাঁতের আরও আছে যেরকম মাড়ির সমস্যা, রক্ত পড়া বা মুখে দুর্গন্ধ হওয়া, পায়োরিয়া, জিঞ্জিভাইটিস। তো এই জিনিসগুলোকে কারেক্ট করার জন্য পেরিওডন্টাইটিস মানে পেরিওডন্টিক্স আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। বাচ্চাদের জন্য স্পেশালি আরও দাঁতের কেয়ার নেওয়ার জন্য পিরিওডন্টিক্স বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে। তো এরকমভাবে অনেক ডিপার্টমেন্ট আমাদের রয়েছে এবং অনেক কিছু দাঁতের মানে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আমাদের চলে এসছে। রিসেন্টলি ইমপ্ল্যান্টের উপরে ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রিও ডেভেলপ করছে। তো এরকমভাবে অনেক কিছু রয়েছে দাঁতের, এবং অনেকগুলো ডিভিশন রয়েছে দাঁতের। মানে ওইভাবে যদি আমি একটা দুটো তিনটে করে বলি, প্রথমে রয়েছে ওরাল মেডিসিন অ্যান্ড ওরাল রেডিওলজি। সেখানে আমরা প্রথমে পেশেন্ট এলে ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস করে যদি মনে হয় ওষুধের দ্বারা কিছু করা যাবে বা কারোর ক্ষেত্রে মনে হলো যে কিছু বায়োপসি করতে হবে, তখন আমরা ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠালাম। সেখান থেকে রোগ নির্ণয় হয়ে ফাইনাল ডায়াগনোসিসে এলো। তারপর যদি মনে হয় সেটা বা অন্য কোনো পেশেন্ট হয়তো দাঁত তোলার জন্য এসছে বা কিছু, তখন আমরা ওরাল সার্জারি ডিপার্টমেন্টে পাঠাচ্ছি। বা দাঁতের হয়তো মানে কখনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার হয়েছে বা কোনো রকম চোয়ালের ফ্র্যাকচার হয়েছে বা আরও কোনো ক্যান্সার রিলেটেড সার্জারি হবে, যেটা আমাদের ওরোফেশিয়াল রিজিয়ন, মানে এখন দাঁত বলতে শুধু দাঁতের মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ এখন ওরোফেশিয়াল রিজিয়ন চলে এসছে। যার ফলে কি হচ্ছে, কারোর হয়তো জিভে ক্যান্সার হয়েছে, সেটাও কিন্তু আমাদের ওরাল ম্যাক্সিফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে চলে এসছে। তারপরে যেমন দাঁতে যেটা আমি বললাম ফিলিং করা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা, এটা এন্ডোডন্টিক্স বলে একটা ডিপার্টমেন্ট, সেখানে চলে এসছে। তারপরে যেরকম হচ্ছে কমিউনিটি ডেন্টিস্ট্রি আছে, যেখানে হচ্ছে পাবলিক হেলথ নিয়ে ব্যাপারটা কাজ করা হয়, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি ডেন্টিস্ট্রি আন্ডারে চলে এসছে। তো এরকম ডিপার্টমেন্ট রয়েছে। বাচ্চাদের জন্য পিডিওডন্টিক্স একটু আগেই বললাম।
দাঁতের মাড়ির সমস্যা এবং মানে ইমপ্ল্যান্টের সাথে রিলেটেড যা কিছু সব হচ্ছে পেরিওডন্টিক্স ডিপার্টমেন্ট। তো এইরকমভাবে 9খানা ডিভিশন রয়েছে। তো সব ডিভিশনেই অনেক অ্যাডভান্স রিলেটেড কাজকর্ম হচ্ছে এবং অনেক অত্যাধুনিক, মানে আগের মতন যেটা ছিল আপনি যেটা একটু আগে বললেন দাঁত তোলা এবং দাঁত বাঁধানো, সেটা থেকে এখন অনেকটাই অ্যাডভান্স চলে আসছে। এখনকার দিনে পেশেন্ট যদি আসে সোজাসুজি কোশ্চেন করে যে শুধু দাঁত তোলা কেন, দাঁত বাঁধানোর জন্য আপনার কাছে কেন এসছি তো আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট পাওয়ার জন্য। তো এরকমই ব্যাপার, অনেকটাই ডেভেলপ করে গেছে। সুস্থ দাঁত বলতে কি বোঝায়? সুস্থ দাঁত বলতে দাঁতের যে সারাউন্ডিং স্ট্রাকচার, দাঁতের মানে মাড়ির যে কালারটা, যেটা আমাদের ওরাল পিঙ্ক বলা হয় সেইটা, এবং তার সাথে যে জিঞ্জিভা মার্জিনটা, অ্যাটাচ জিঞ্জিভা যেটা থাকে, সেটা হচ্ছে একদম নর্মাল কন্ডিশন বলতে একদম সেখানে কোনো ব্লিডিং থাকবে না, কোনো রকম দুর্গন্ধ থাকবে না, একদম পরিষ্কার থাকবে, সেটাকে আমরা বুঝি। মানে সারাউন্ডিং যে স্ট্রাকচারটা সেটা টোটালটাই মানে সেরকমভাবে নর্মাল কন্ডিশনে থাকবে, সেটাকে আমরা সুস্থ স্বাভাবিক এটাকে বলি। দাঁত যে অসুস্থ হচ্ছে বা দাঁতের কোনো সমস্যা হচ্ছে, দাঁত ব্যথা হলে তো মানুষ সেটা তো একেবারে হাড়ে হাড়ে টের পাওয়া যাকে বলে সেটা হয়, কিন্তু দাঁত ব্যথা না হলেও কি কোনোভাবে কোনো লক্ষণ আছে যেটা দেখে বোঝা যেতে পারে যে দাঁত তেমনভাবে প্রথমেই সুস্থ তো নয়? দাঁত ব্যথা হবে সেরকম না। প্রথমে যেটা ইন্ডিকেশন হয়, ধরুন হয়তো অনেকদিন ধরে ঠিকভাবে মেনটেনেন্স করা হচ্ছে না, মুখে একটু দুর্গন্ধ হলো, বা হয়তো সকালবেলায় উঠে ব্রাশ করছি, দাঁত থেকে দেখা গেল মাড়ি থেকে রক্ত পড়ছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সিমটমস আসবে আমার দাঁত শিরশির করছে। তো আমরা কি করি, অধিকাংশ মানে পেশেন্ট বা অধিকাংশ ভারতীয় যারা কি করে, টিভির অ্যাড দেখে আমরা সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করে নিই, কমিয়ে নিলাম, প্রথমে ডাক্তারের কাছে গেলাম না, সেটা যখন বাড়তে বাড়তে আর থামলো না, ব্যথায় পরিণত হলো, তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, যেটা অনেকটা লেট হয়ে যায়। তো সিমটমস আগের থেকেই দেয়, আমরা সেই সিমটমসটাকে কেয়ার নেব নাকি না ওই টিভির অ্যাড দেখে কমিয়ে নেব, সেটা যে যার মানুষ ব্যক্তিগতভাবে পার্সন টু পার্সন ভ্যারি করে যায়। তো আমার মনে হয় যে একটা সিমটমস দিচ্ছে, শরীর একটা সিমটমস জানান দিচ্ছে বা একটা লক্ষণ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মানে শরীরে খারাপ কিছু ঘটতে চলেছে, সেটাকে প্রতিহত করার জন্য। তো সেই জিনিসটা আমাকে ধরতে হবে, মানে সবসময় টিভির অ্যাড দেখে চললাম সেরকম না। হয়তো আপনি সাময়িকভাবে ডাক্তারের একটা ফিস হয়তো সেভ করে নিলেন, বাট আপনার পরবর্তীকালে একটা হিউজ খরচ হয়ে গেল। তো আমাকে শরীর সবসময় লক্ষণ জানান দিচ্ছে যে এটা করতে হবে, তো সেটাকে আমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। তাহলে দাঁতকে সুস্থ রাখার কি কি উপায় আছে? দাঁতকে সুস্থ রাখতে গেলে যদি রুটিন মাফিক বলেন তাহলে 1 2 3 করে আমি বলবো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার দাঁত দুবেলা ব্রাশ করা। একটা হচ্ছে দুবেলা খাবার পরে ব্রাশ করা, সকালে ব্রেকফাস্টের পর, রাতে ডিনারের পর। এবার আপনি বলতে পারেন যে সকালের ব্রেকফাস্টের জায়গায় অনেকে বলে লাঞ্চের পরে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যেটা মেনশন করা রয়েছে, ব্রাশ টুয়াইস ডেইলি আফটার মিল। এবার মিল বলতে যেটা বলে, আপনি বলবেন আমি স্কুলে পড়াই, কেউ বিজনেসে রয়েছে, কেউ প্রফেশনাল লাইনে রয়েছে, তার পক্ষে দুপুরে সম্ভব না। তা আমি পেশেন্টকে জেনারেলি বলি ব্রাশ টুয়াইস ডেইলি আফটার মিল, তার মধ্যে আফটার ব্রেকফাস্ট, আফটার ডিনার, এটার মধ্যে ব্রাশ করা দরকার। আচ্ছা, 3 মাস অন্তর একবার ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, সে নিকটবর্তী যে ডেন্টাল সার্জন রয়েছে তার কাছে গিয়ে দাঁতটা একবার চেক আপ করাতে হবে যে কোনো কিছু ডেভেলপ করছে কিনা। কেরিজ রাতারাতি ডেভেলপ করবে না। আপনি যদি মনে করেন দাঁতের যত্ন নেবেন, অল্প কেরিজ থেকে অল্প ক্যাভিটি, সেটা এনামেল লেয়ার এফেক্ট করেছে, তারপরে ভিতরে লেয়ার যেতে অন্তত 2 থেকে 3 মাস সময় নেয়। আমি যদি 3 মাসে একবার করে দেখাই তাহলে দাঁতটাকে রিপেয়ার করে হলেও, ফিলিং করে হলেও রাখা যাবে। কাজেই আমাকে 3 মাস অন্তর একবার দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করাতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে 6 মাসে একবার করে দাঁত পরিষ্কার, যেটা হচ্ছে ওই আমি ব্রাশ করলাম পরিষ্কার সেটা না, প্রফেশনাল ক্লিনিং, যেটাকে আমরা বলি ওরাল প্রোফাইল্যাক্সিস বা স্কেলিং, সেটা করতে লাগে। আর ফোর্থ থিং হচ্ছে যে ফুড হ্যাবিট। এই যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি, কেক, পেস্ট্রি, প্যাটিস, তারপরে চাউমিন, রোল, তো এই স্টিকি বা এই ধরনের খাবার, বা বাচ্চারা যেটা খাচ্ছে চকলেট, মানে ইক্লিয়ার্স বা এই মানে স্টিকি টাইপের যে চকলেট, সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। এবং ফ্রুট জুসের পরিবর্তে আমি ফেভার করব যে অ্যাজ এ হোল ফ্রুট খেতে হবে, কামড়ে খেতে হবে। যেমন ধরুন ডাসা পেয়ারা খেলাম, অ্যাপেল খেলাম, তো এই জিনিসগুলো আমাকে করতে হবে। তাহলেই দেখবেন মুখের মধ্যে অনেক ক্লিনজিং এফেক্ট ভালো হবে, এবং প্রতিটি মিলের পরে ভালো করে মুখ ধুতে হবে, কুলকুচি করতে হবে, যার ফলে কি হচ্ছে ফার্দার যেন ফুড লজমেন্ট না হয়। এই কটা বেদবাক্যের মতন ফলো করলে আমার মনে হয় দাঁত অনেক ভালো থাকবে। আপনি এক্ষুনি বললেন যে দিনে দুবার করে দাঁত ব্রাশ করতে হবে। বেশ জাস্ট কিছুদিন আগে আমি একটা আলোচনা শুনছিলাম, যেখানে এক দাঁতের ডাক্তারবাবু বললেন যে দিনে দুবার করে দাঁত ব্রাশ করা, এটা একটা মিথের মতো আর কি, এটা কোনো ভ্যালু নেই, 48 ঘন্টা একবার ব্রাশ করলেই চলবে। এই সম্পর্কে আপনার কি এই বক্তব্য? সম্পর্কে আমি বলবো যে কথাটা আংশিকভাবে যে ভুল বা আংশিকভাবে সত্য সেরকম না, এটারও একটা স্টাডি রিপোর্ট রয়েছে। এটা এর বেসিসেই তৈরি, কারণ হচ্ছে আপনি ধরুন একটা
48 ঘন্টা বা 24 থেকে 48 ঘন্টা অবধি যদি আমি ব্রাশ না করি, তাহলে আমাদের দাঁতের উপর একটা বায়োফিল্ম প্লাক, একটা সফট টাইপের ফুড লজমেন্ট হয়ে যেটা তৈরি হয়, সেটা ক্লিনিং করার জন্য 48 ঘন্টার মধ্যে একবার যদি ব্রাশ রিপিট করি তাহলে সেটা ক্লিন হয়ে যায়। তাই জন্য সেই অর্থে সেটা বলা হয়। কিন্তু আমাকে ভাবতে হবে এই যে এইটা যে মানে মিথ বা এটা যে হয়েছে, এটার একটা স্টাডি রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছে। এবার সেই স্টাডি রিপোর্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে ফলো করা হয় বিদেশের স্টাডি রিপোর্টগুলোকে। যেমন ধরে নিতে পারি এই স্টাডি রিপোর্টটা হয়তো হয়েছে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে। এবার এটা আমেরিকায় স্টাডি হয়েছে, কোনো একটা হিউম্যান বিইংয়ের উপর স্টাডি হয়েছে, যার জন্য এটার রিপোর্টটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার আমাকে দেখতে হবে আমেরিকায় কী কী পরিষেবা পাওয়া যাচ্ছে। আমেরিকায় দেখবেন মানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার যাবতীয় দাঁতের খরচ সবই সরকার বহন করে এবং ফ্রি অফ কস্টে হয়। আমাদের ইন্ডিয়াতে সেটা হয় না। আমাদের ইন্ডিয়াতে রোজ মানুষ একবার ব্রাশ করেও দাঁতে এত ক্যাভিটি নিয়ে ভুগছে, আর সেখানে যদি আমি 48 ঘন্টা একবার করে ব্রাশ রিপিট করি, তাহলে আমার ইন্ডিয়ার যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো আমার মনে হয় ডাক্তারের উপরেই এসে পড়বে যে ডাক্তার বলেছেন বলে আমার এটা হয়ে গেছে খারাপ। তো আমার মানে আমি যদি সায়েন্টিফিক রিপোর্টটাকে আমি অ্যাকসেপ্ট করে চলি যে হ্যাঁ ওটা প্রুভড, একদম সত্যি কথা, এটা প্রুভড, কিন্তু আমার সারাউন্ডিং যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকেও এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন হচ্ছে প্রতি 3 মাসে একবার ডক্টর ভিজিটটা ফ্রি অফ কস্ট করতে হবে। আমার দাঁতের 6 মাসে একবার স্কেলিং দরকার, সেটাও সরকারকে দায়িত্ব নিতে হবে, ফ্রি অফ কস্টে করতে হবে। ফিলিং যা হবে ফ্রি অফ কস্টে হবে, যেগুলো নেসেসারি। আমি কসমেটিক ট্রিটমেন্টে যাচ্ছি না। তাহলে সেইগুলো যদি থাকে তাহলে আমি অবশ্যই 48 ঘন্টা একবার ব্রাশ করবো। তাই জন্য আমি সবার শেষে একটাই কথা বলবো, জস্মিন দেশে যদাচরণ। তো যেই দেশে যেরকমভাবে চলেছে আমাকে সেইভাবেই চলতে হবে। আমি ওই যদি সায়েন্টিফিক রিজনটাকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে আমাকে সারাউন্ডিং যে ডেন্টাল ইন্স্যুরেন্স সেটাও নিয়ে আসতে হবে, ফ্রি অফ কস্টে করতে হবে, মানুষ যাতে পরিষেবা পায়, মানুষ যাতে অবহেলিত না হয় সেদিকটাও দেখতে হবে। আমি বললাম এটা মানে মিথ নয়, এটা ভুল ধারণা, এটা ঠিক। আর সেই ঠিকটা করার জন্য আমার দেশে ইনফ্রাস্ট্রাকচার নেই, তাহলে তো আলটিমেটলি তো আমারই বদনাম হয়ে যাবে ঘুরিয়ে। আমিও জানি যে ওটা 48 ঘন্টার ব্রাশ, কিন্তু আমাকে আমার দেশের মতন করেই চলতে হবে। আচ্ছা, এই যে দাঁত পরিষ্কার করা দুবার, এই ব্রাশের ক্ষেত্রে ব্রাশটা বেশি ইম্পর্ট্যান্ট না টুথপেস্টটা বেশি ইম্পর্ট্যান্ট? আমার এখানে যেটা আমাদের মানে ডেন্টিস্ট্রিতে বলা হয়, অবশ্যই ব্রাশটা বেশি ইম্পর্টেন্ট। আমরা কি করি, পেস্ট কিনতে গিয়ে পেস্টের সাথে একটা ব্রাশ ফ্রি দিচ্ছে, আমরা সেই আনন্দে ওই ব্রাশটাই ইউজ করছি, অথচ দেখা যাচ্ছে ওই ব্রাশটা মিডিয়াম কোয়ালিটির ব্রাশ বা সফট নয়। এখন ব্রাশের অনেক ভ্যারাইটি এসে গেছে, আবার সুপার সফট চলে এসেছে, মানে আলট্রা সফট বা এক্সট্রা সফট। তো অবশ্যই আমি ফেভার করব এবং আমার যেটা মতামত দেবো সেটা হচ্ছে ব্রাশ অবশ্যই ভালো ব্রাশ ইউজ করা হচ্ছে। তাতে আপনি পেস্ট ইউজ করুন না ইউজ করুন তাতে কোনো যায় আসে না। পেস্টের জাস্ট একটা ফ্রেশনেস এফেক্ট রয়েছে, একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পিপারমেন্ট এফেক্ট বা মেন্থল এফেক্ট, যাতে একটা মুখে ফ্রেশনেস ক্যারি করছে। এছাড়া আর কোনো রোল নেই। মানে আপনি যদি পেস্ট না ইউজ করেন, শুধু জলে ভিজিয়ে আপনি ধরুন একটা ট্যুরে গেছেন, আপনি পেস্ট ক্যারি করতে ভুলে গেছেন, ব্রাশটার সাথে রয়েছে বা হোটেলে ব্রাশটা দিয়েছে পেস্টটা নেই, আপনি জাস্ট জলে ভিজিয়ে ব্রাশ করে নিন, একই রকম ক্লিনিং হবে, শুধু ওই মেন্থল পিপারমেন্টের ফ্রেশনেসটা আপনি পাবেন না। আচ্ছা, এখন তো নানান রকমের পেস্ট হয় না, নানান রকমের কালারের বিভিন্নতা, আপনি কি ধরনের? অ্যাকচুয়ালি পেস্ট বলতে যদি ইউজ করতেই হয়, সামান্য পেস্ট ইউজ করতে হবে। সেটা একটা ছোলার দানা বা মটর দানা, পিনাট শেপড হবে, একদম অল্প পরিমাণ, এবং সেটা হোয়াইট কালার বেসিক টুথপেস্ট হবে। কোনো রকম ওই মানে বাদামি কালার বা আয়ুর্বেদিক ভেষজ অমুক তমুক ওসবের কোনো দরকারই নেই। আমার মেন মোদ্দা কথা হচ্ছে পেস্টের মধ্যে মিনিমাম অ্যাব্রেসিভ এজেন্ট যেন থাকে। বেশি অ্যাব্রেসিভ এজেন্ট, যেমন অনেক অ্যাড থাকে যে পলিশিং পেস্ট, তো পলিশিং পেস্ট ইউজ করলে যত বেশি আপনি একটা সারফেসকে ঘষবেন, পলিশিং করবেন, তত ওটা পাতলা হয়ে যাবে, ক্ষয়ে যাবে, আলটিমেটলি টুথ সেন্সিটিভিটির দিকে এগিয়ে যাবে। তো যেমন ধরুন আপনি একটা মার্বেলকে রোজ যদি পলিশ করতে থাকেন, ওর থিকনেস মাইক্রন লেভেলে হলেও কমতে থাকবে। তা পলিশিং সবসময় রেগুলার ভালো না। যেসব পেস্ট বলে না হোয়াইটেনিং, মানে দাঁত ওটা ঝকঝক হচ্ছে করে। জাস্ট আপনি স্কেলিং করার পরে কারো স্টেন ছিল সেটাকে মেনটেন করার জন্য হয়তো 7 দিনে একবার ইউজ করলেন, তাও ঠিক আছে, কিন্তু তাও আমি বলবো যে ওটা রেকমেন্ডেবল নয়, উচিত না। এবার কোনো ডাক্তার যদি রেকমেন্ড করছেন সেটা নিশ্চয়ই কোনো কারণ ভেবে করছেন, কিন্তু আমার মতে রেগুলার বেসিসে পলিশিং পেস্ট একদমই ইউজ করা উচিত না, কারণ আমাদের এনামেল একবারই লাইফে ফর্মেশন হয়, পরে আর এনামেল বারে বারে ফর্মেশন তার হয় মানে না। এনামেল ক্ষয়ে গেলে সেটার আর এনামেল ক্ষয়ে গেলে সেটাকে রিবিল্ড করতে গেলে সেটা হচ্ছে আমাদের ওই ফিলিং মেটেরিয়াল যেগুলো আছে, এস্থেটিক মেটেরিয়াল, সেটাতেই ফিলিং করা। এনামেল হচ্ছে হার্ডেস্ট স্ট্রাকচার ইন দ্য বডি ইফ ইট ইজ আন্ডারলাইন বাই দ্য ডেন্টিন, মানে এনামেলের নিচে একটা ডেন্টিন মডেল লেয়ার রয়েছে, সেটা যদি থাকে তাহলে এনামেলের থেকে হার্ডেস্ট স্ট্রাকচার আর কিছু হয় না। সেই হার্ডেস্ট স্ট্রাকচার কিন্তু পৃথিবীতে আর কোনো মেটেরিয়াল এনামেলের মতন হার্ডেস্ট নেই। যতই আমি ব্রাশ করি, যেমন করি, এনামেল নষ্ট হয়ে গেলে সেটাকে রিপ্লেস করার জন্য অনেক কসমেটিক মেটেরিয়াল রয়েছে, কিন্তু এনামেলের মতো স্ট্রেনথেন দেওয়ার মতন মেটেরিয়াল কিন্তু নেই। আর ব্রাশেরও তো নানান রকম বলে না, কখনো বলে যে এই যে জিগজ্যাগ একটা ব্রাশ আছে যেটা বলে হ্যাঁ, কর্নারে গিয়ে মানে গিয়ে ব্যাপারটা অনেক রকম ডিজাইনের ব্রাশ রয়েছে। এবার ডাক্তার দেখে নিয়ে ডিসাইড করে যে কারোর দাঁত এবড়ো খেবড়ো রয়েছে, তার জন্য যদি একটু জিগজ্যাগ প্যাটার্ন দিলে বেশি ভালো হয় সেরকম। কারোর ক্ষেত্রে আমরা পাওয়ার ব্রাশ রেকমেন্ড করি। পাওয়ার ব্রাশে কী হয়, ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হওয়ার ফলে যার ফলে কী হয় যে আমরা যখন অ্যাকচুয়ালি ব্রাশ তো করা হয় আমাদের আপস অ্যান্ড ডাউন
ডাউন স্ট্রোকে ব্রাশ করা হয়। এবারে হচ্ছে ব্রাশের অনেকগুলো টেকনিক আছে, যেমন তার মধ্যে লেটেস্ট যে ব্রাশের টেকনিকটা ইউজ হয় সেটা হচ্ছে মডিফাইড বাস টেকনিক। তো মডিফাইড বাস টেকনিক মানে হচ্ছে আমাকে ব্রাশটাকে ধরতে হবে মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ভাইব্রেট করে ডাউনওয়ার্ড ডাইরেকশন নিতে হবে। আবার নিচের দাঁতের ক্ষেত্রেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাড়ির সাথে সংযোগস্থল ধরে ভাইব্রেট করে উপর দিকে টানতে হবে। তো এই ভাইব্রেশনটা আমাদের হাতে চট করে হয় না, আর এটা খুব ডিফিকাল্ট। অ্যাঙ্গেলটাও তো ঠিক অ্যাঙ্গেলটাও ঠিক করে করা যায় না। তো বেস্ট হচ্ছে যদি পাওয়ার ব্রাশ ইউজ করা যায়, যেটা ইলেকট্রনিক পাওয়ার ব্রাশ বলে, সেই ব্রাশ যদি ইউজ করা যায় তাতে একটা ভাইব্রেশন থাকে, মানে মিনিটে ধরুন সোনিক ভাইব্রেশন হচ্ছে মিনিটে 38,500 টাইমস ভাইব্রেট করছে। তো সেরকম ব্রাশ যদি আমরা ইউজ করি তাহলে জাস্ট টাচ করে আপস অ্যান্ড ডাউন স্ট্রোকে খালি নিয়ে যান, অটোমেটিক ক্লিন হয়ে যাবে। ছোট বাচ্চারা জন্মের পর যখন তাদের দাঁত আসেনি সেই সময় মুখ পরিষ্কারের কি কি পদ্ধতি আছে? যখন দাঁত আসেনি তখন বলতে পারেন যে যখন বাচ্চা ব্রেস্ট ফিড করছে বা বোটল ফিড করছে সেই সময় যেটা করণীয় যে করা যেতে পারে সেটাতে হচ্ছে বাচ্চাকে কিছু ব্রেস্ট ফিড করার পরে খাবার জল খাইয়ে দেওয়া। যখন থেকে পেডিয়াট্রিশিয়ান ডাক্তার অ্যালাউ করে যে বাইরের জল খেতে পারবে, মানে সেটা প্রথম 3 মাস তো একদমই বারণ করে, তারপরে বলে ফোটানো জল ঠান্ডা করে সেটা খাওয়া যেতে পারে, সেটা করা যায়। অথবা মানে গরম জলে তুলো ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে তারপরে গাম প্যাডটাকে, মানে যেখানে মাড়িটা রয়েছে সেই মাড়িটাকে মুছিয়ে দেওয়া বা জিভের উপরটা মুছিয়ে দেওয়া। তাতে কি হয়, ওরাল থার্স হওয়ার চান্স থাকে বাচ্চাদের, সেটা অনেকটা কমে যায় বা হয় সেটা না। কি? ওরাল থার্স মানে হচ্ছে আর কিছু না, একটা ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাক, যেটা ক্যান্ডিডিয়াসিস বলা হয়। তো সেটা যাতে না হয়, সেটাকে যাতে প্রিভেনশন করা যায়, তো সেই জন্য এটাকে দরকার। এবং তাতে ক্যাভিটি হওয়ার চান্সটা তো পরবর্তীকালে যখন দাঁত আসবে ক্যাভিটি হবে, সেটার চান্সটা অনেকটাই কমে যায়। আর যখন থেকে দাঁত চলে আসে, মানে মেনলি বাচ্চাদের দাঁত আসে 6 মাস বয়স থেকে, 6 মাস, কারোর ক্ষেত্রে 7 মাস, কারোর ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে, ডিপেন্ড করে যে অনেক সময় ডিলেড ইরাপশন হয়, তাতে ভয়ের কিছু নেই। কিন্তু 1 বছরের মধ্যে দাঁত ওঠা শুরু হয়ে যায়, মানে 6 মাস থেকে 8 মাসের মধ্যে জেনারেলি ওঠে, কারোর ক্ষেত্রে একটু ডিলেড হয়। কিন্তু যখন থেকে দাঁত আসবে দাঁতের পরিচর্যা এইভাবে শুরু করতে হবে, জাস্ট মুখ কুলকুচি করানো অভ্যেস করা। বাচ্চারা অত ছোট বাচ্চাদের কখনোই কুলকুচি করতে পারবে না, কারণ আমাদের মুখের যে মাসেলটা বাক্সিনেটার বলে একটা মাসেল রয়েছে হর্সশু শেপের, সেই মাসেলটা অত তাড়াতাড়ি ডেভেলপ করে না, মানে ফাংশনালি ডেভেলপ করে না। তো যার ফলে কি হচ্ছে, বাচ্চাদেরকে খাবার জল খাইয়ে নেওয়াটা দরকার আছে। যদি সেই খাবার জলটা খেয়ে নিল, কিছু একটা খাবার, মানে দুধ জাতীয় খাবার খাওয়ার পরে খাবার জল খেয়ে নিল, তাতে কিছু মুখটা পরিষ্কার থাকছে। আর বলবো যে বাচ্চাদেরকে টুথপেস্ট দিয়ে ব্রাশ করানোটা সেটা 2 বছরের পর থেকে, তার আগে দরকার নেই। তার আগে শুধু বাচ্চাদের যে ব্রাশ আছে 2+এজ বা তার থেকেও যে সফট ব্রাশেস বিশেষগুলো যুক্ত ব্রাশ রয়েছে, সেগুলোকে দিয়ে জাস্ট মা তার বাচ্চার দাঁতের উপর একবার বুলিয়ে নেবে, ব্যাস ওই পর্যন্তই। এর বেশি কিছু করার দরকার পড়ে না। আর হ্যাঁ, ফুড হ্যাবিটে অবশ্যই আমরা কি করি, বাচ্চাদেরকে দেখলেই আদর করতে গিয়ে একটা চকলেট গিফট করলাম। এইটা পেরেন্টসদেরকেই বুঝতে হবে যে না, বাচ্চা তো চকলেট খাওয়ার জন্য তো জন্মায়নি। বাচ্চা খেয়েছে বা ব্রেস্ট ফিড করছে বা বোটল ফিড করছে, তারপরে অন্নপ্রাশন হবে বা রাইস সেরিমনি হবে, তারপরে সে নর্মাল খাবার খাবে। এনজাইমগুলো যখন তৈরি হয় 6 মাস বয়স থেকে, তখন আমরা অন্যান্য খাবারগুলো ইন্ট্রোডিউস করি। তো ন্যাচারালি তার সাথে সাথে নর্মাল ফুড হ্যাবিটে ফিরবে। কিন্তু আমি কখনো বলবো না বাচ্চাদেরকে আপনারা চকলেট গিফট করুন, তখন থেকে চকলেট খাওয়ানোর অভ্যেসটা তৈরি করুন। তাহলে যদি আমি চকলেট খাওয়ানোর অভ্যেস তৈরি করি, তাহলে তাকে প্রিভেনশন করা এবং ক্লিনিং অভ্যেসটাও আমাকে তৈরি করতে হবে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, বাচ্চাদের তো দাঁতে ক্যাভিটি হয়, অনেক সময় অনেক বাচ্চাকে দেখেছি যাদের একদম সামনের দাঁত থেকে পুরো পুরো সবগুলো দাঁতই মানে কালো কালো হয়ে গেছে। এটা কি জন্য? এটা এক ধরনের রোগ বলা যায়, যেটা হচ্ছে নার্সিং বোটল ক্যারিজ বা র্যাম্পেন্ট ক্যারিজ বলা হয়। সেটা হয় কি, বাচ্চা ধরুন হচ্ছে অনেক সময় কি হয়, অনেক ওয়ার্কিং মাদার থাকে যে অফিস জব করে এসছে টায়ার্ড, বা বাচ্চার মা হয়তো সারাদিন গৃহকর্মে অন্যান্য কাজে ব্যস্ত, কাজ করার পরে তিনিও ক্লান্ত, রাত্রেবেলায় বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, দুধ না খেলে ঘুমোবে না, ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে গেল, বা হয়তো বোটল ফিড করতে করতে ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে যে থাকলো, বাচ্চার মুখে যে দুধটা লেগে থাকলো, সেটাই আস্তে আস্তে ব্যাকটেরিয়া ঘটিত কারণে অ্যাসিডিক ইন নেচার হওয়ার জন্য এনামেলটাকে নষ্ট করে ডিক্যালসিফাইড করে ক্যাভিটি ফর্মেশন করছে, এবং যার ফলে শুরু থেকেই ক্যাভিটি হয়ে যাচ্ছে। পার্মানেন্ট টুথ তো অনেক পরে আসে, 6 মাস বয়সে যখন মিল্ক টুথ সামনের দাঁতগুলো আসছে, তখন থেকেই সেই দাঁতে ক্যাভিটি। এবং তারপরে প্রপার ক্লিনিং না হওয়ার জন্য একটার পর একটা দাঁত আসছে, একটার পর একটা মানে ক্যাভিটি হতেই থাকছে। যার জন্য আপনি দেখবেন যে এই 6 মাস বয়সের পর থেকে, ধরুন 1 বছর বয়স থেকে দেখা গেল তার দাঁতে ক্যাভিটি শুরু হয়ে গেছে, এবং 1.5-2 বছর বয়সে দেখা গেল যত দাঁত এসছে 2 বছরের মধ্যে সব দাঁত এসে গেছে, সব দাঁতেই তার ক্যাভিটি ধরে নিয়েছে। এবং বেসিক্যালি এটা ফ্রন্ট টুতে হয়, বিকজ অফ আমরা যখন হচ্ছে ব্রেস্ট ফিড করছে, সাক করছে, তখন হচ্ছে সামনের দাঁতটা বেশি এফেক্ট করছে দুধ, মানে ওইভাবে ঘুমিয়ে পড়ার ফলে তার জন্য এফেক্ট করে যাচ্ছে। তো এটাকে প্রথম থেকেই যত্ন নিতে হবে, এটাই যে আমি খাওয়ানোর পরে যখন বাচ্চা শুয়ে পড়লো, তারপর আইদার জল খাওয়াতে হবে তাকে, বোটল ফিডে জল খাওয়াতে হবে, অথবা মুখটা পরিষ্কার করে দিতে হবে, এবং মিষ্টি জাতীয় জিনিসটা আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে।
আচ্ছা। আর বাচ্চাদের যখন ধরুন এই যে দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত যে উঠছে, সেই নতুন দাঁত ওঠার সময় আপনি একটু আগেই বলেছেন যে এবড়ো-খেবড়ো দাঁতের কথা বলেছেন। এটা কেন হয়? মানে এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে জেনেটিক কারণ থাকে। দেখা যায় যে হচ্ছে কারোর বাচ্চা তার বাবার বা মায়ের দিকে প্যাটার্ন পায়। কারো তাদের মাড়ি উঁচু রয়েছে বা গঠনগত ইয়ে রয়েছে। সেটা একটা জেনেটিক কারণের জন্য বাচ্চার দাঁতের হাড়ের গঠনও সেরকম উঁচু-নিচু হতে পারে। তার জন্য একটা এবড়ো-খেবড়ো ব্যাপার থাকে। আরেকটা হয় বাচ্চার মিল্ক টুথ পড়ছে, পার্মানেন্ট টুথ আসছে। পার্মানেন্ট টুথ সাইজে বড় হয়। সেই জায়গায় হয়তো এই স্পেসটা নেই। তার ফলে কি হচ্ছে দাঁতটা আগু-পিছু করে উঠছে। যার ফলে কি হচ্ছে এবড়ো-খেবড়ো মনে হচ্ছে। আরেকটা হয় যে মিক্সড ডেন্টিশন পিরিয়ড, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি আগলি ডাকলিং ফেজ। তো ওই ফেজে হচ্ছে 8 থেকে 10 বছর বয়সে মিল্ক টুথ পড়ছে, পার্মানেন্ট টুথ আসছে। তখন বাচ্চাকে দেখতেও একটু আগলি টাইপের দেখতে লাগে, বাজে দেখতে লাগে। একটা দাঁত ছোট, একটা বড়, একটা আগে, একটা পিছনে, বা একটা মিল্ক টুথ রয়েছে তার সাথে একটা পার্মানেন্ট, সামনে পার্মানেন্ট টুথ চলে এসছে। ওটা ভয়ের কিছু নেই, ওটা ওই ফেজটা সবারই যায়, ওরকমভাবেই থাকে। আমাকে দেখতে হবে মুখের ওরাল হাইজিন, মেনলি যেটা আমি উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে ওরাল হাইজিনটা কেমন রয়েছে। যদি দেখা যায় যে আমার ওরাল হাইজিন ভালো, তার জন্য দাঁত আগে পিছিয়ে এবড়ো খেবড়ো আছে, সেটা নিয়ে আমি ভয় পাবো না। কতক্ষণ পর্যন্ত ভয় পাবো না? 12 বছর বয়স পর্যন্ত। 12 বছর বয়সের মধ্যে আমাদের সেকেন্ড মোলার পর্যন্ত সব দাঁত চলে আসে। থার্ড মোলার আসে 18 থেকে 25 বছর বয়সে। তো আমার সেকেন্ড মোলার পর্যন্ত সব দাঁত এসে যাওয়ার পরে যদি দেখি আমার দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক নেই, একটার আগে একটা বা একটার পিছন দিয়ে একটা উঠেছে, তখন আমি অবশ্যই একজন অর্থোডন্টিস্টের সাথে যোগাযোগ করব বা একজন জেনারেল ডেন্টাল সার্জনের কাছে যোগাযোগ করব। তিনি গাইড করে দেবেন যে কী করতে হবে, এবং অর্থোডন্টিস্ট ট্রিটমেন্ট দরকার পড়লে অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করতে হবে। আচ্ছা, এটা আপনি বলছেন যে 12-13 বছর বয়স। 12 বছর বয়সটাকে আমরা আইডিয়াল করি, কারণ হচ্ছে 12 বছর বয়স অথবা সেকেন্ড মোলার টুথ পুরো চলে আসবে এবং মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে যাবে। তারপরে আমরা ওই এটাকে করতে বলি, অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করতে বলি। এবং সেই সময় বাচ্চার দেখা যাবে যে এডুকেশনালি অত চাপ থাকে না। একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট কমপ্লিট করতে মোটামুটি 2 বছর টাইম লাগে, 1.5 থেকে 2 বছর টাইম লেগে যায়। তো এবার 1.5 থেকে 2 বছরের টাইম স্প্যান যদি ধরি, 6 বছর বা আপনার 12 বছর বয়সে একটা বাচ্চা মোটামুটি ক্লাস 6-এ পড়ছে। তো ক্লাস 6 থেকে ক্লাস 8-এর মধ্যে, ওই পিরিয়ডের মধ্যে যদি আমি অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারি, বাচ্চারা এডুকেশন দিক থেকে কোনো হ্যাম্পার করে না, বোর্ড এক্সাম থাকছে না, তার আগে তার সমস্যা কমপ্লিট হয়ে গেল। তো আমরা ওই জন্যই 12 বছরটাকে টার্গেট করি। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে আমরা যেমন হার্টকে যতটা গুরুত্ব দিই, ব্রেনকে যতটা গুরুত্ব দিই, দাঁতকে হয়তো ততটা গুরুত্ব দিই না। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে এটাই হয়, কিন্তু বিদেশে তো সবার আগে দাঁতকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ দাঁত বা মুখমণ্ডল হচ্ছে গেটওয়ে। তো আমি খাবার খাচ্ছি বা আমার দাঁতের অ্যাপিয়ারেন্স বা সব কিছু, আমার মুখটা আগে, আমি মুখ দিয়ে খাবার খেতে পারছি বলেই আমার শরীরটা চলছে। তো ওখানের প্রায়োরিটিটা ওরকমভাবেই তৈরি। এখানে যেরকম, তাও তো অনেক হসপিটাল আছে যে এখন ডেন্টাল চেক আপ বাধ্যতামূলক করে দিয়েছে, মানে আপনার হচ্ছে নর্মাল একটা হেলথ চেক আপ করলেও ডেন্টাল চেক আপ করতে হবে। আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে এই জিনিসটা চলে এসছে, এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন দ্বারা অনেক কিছু, মানে আগামী দিনে অনেক কিছু হেলথ চেক আপ প্ল্যানগুলো হচ্ছে, তাতে অনেকটাই মানে সার্বিকভাবে, মানে কি বলবো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। তাহলে দাঁতের সঙ্গে আমাদের যে জেনারেল হেলথ, এটার কি সম্পর্ক আছে? দাঁতের সাথে জেনারেল হেলথ বলতে গেলে যদি বলেন যে মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন রোগ, যেরকম ধরুন আপনার ডায়াবেটিস আমি যদি বলি, এর সাথে কীরকম যোগাযোগ আছে, যে ডায়াবেটিস বেশি থাকলে পরে আপনার ধরুন হচ্ছে অনেক সময় কি হয়, জল পিপাসা বাড়ে বা মুখ ড্রাইনেস হয়ে থাকে, জেরোস্টোমিয়া হয়। তার জন্য কি হচ্ছে, ফুড পার্টিকেল আটকে থাকে, যার ফলে কি হচ্ছে ক্যাভিটি হওয়ার প্রবণতা বেশি থাকে। মানে অ্যাকচুয়ালি স্যালাইভা আমাদের কি করে, যে মুখটাকে ক্লিন করতে সহায়তা করে। তো আপনার যদি কারো ডায়াবেটিস থাকে, তার হয়তো দেখা যাচ্ছে যে জেরোস্টোমিয়া হচ্ছে, কারোর ক্ষেত্রে আপনার স্যালাইভেশনটা কম হচ্ছে, যার ফলে ক্লিনিং হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, দাঁতে ক্যাভিটি বাড়ছে। ক্যাভিটি বাড়ার ফলেও মানে ওরাল হাইজিন পুয়ার হচ্ছে। এবার ওরাল হাইজিন পুয়ার থাকার জন্যও কিন্তু সুগার লেভেল বাড়ছে। মানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তেমনি মানে যদি ধরুন আপনি কেউ স্ট্রেস নিয়ে চলছে, প্রচণ্ড লাইফে স্ট্রেস, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে টেনশন বা স্ট্রেস থেকে হচ্ছে স্যালাইভেশনটা কম হচ্ছে, তার ফলেও কিন্তু ক্যাভিটি হওয়ার প্রবণতা বাড়ে। তো এইভাবে জেনারেল হেলথের উপর এফেক্ট ফেলছে। কখনো কখনো শোনা যায় যে হার্ট অ্যাটাকের সঙ্গে নাকি দাঁত ব্যথার একটা সম্পর্ক আছে, এরকম কিছু? হার্ট অ্যাটাকের সাথে দাঁত ব্যথা না, মানে অনেক সময় হার্ট অ্যাটাক হলে আমাদের বাদিকটা যেরকম আমাদের ব্যথা হয় বা একটা ফিঙ্গার টিপে পেন যায়, অনেক সময় আমাদের জতেও পেনটা অ্যারাইজ করে। তো ওইটা থেকে আমাদের ইন্ডিকেশন থাকে যে আমার বোধহয় হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, সেটা একটা ইন্ডিকেশন পাওয়া যায়। কিন্তু এটা দাঁতের ব্যথা মানেই হার্ট অ্যাটাক হচ্ছে মানে ওইভাবে না। মানে বেসিক্যালি পেনটা তো লেফট সাইড রিলেটেড হচ্ছে, তাতে আমার ধরে মাথার সাইড থেকে কাঁধ এবং হাত, লেফট হ্যান্ডটা পুরো ব্যথা হচ্ছে ফিঙ্গার টিপ পর্যন্ত, তখন ওটা হার্ট অ্যাটাকের সাইন হিসেবে ধরা যেতে পারে।
আর যেটা হয় যে অনেক সময় দাঁতের হয়তো প্রচুর ইনফেকশন রয়েছে, আমি একটা পেশেন্টকে দেখছি অ্যান্টিবায়োটিক কভারেজ দিলাম না, আমি ওই অবস্থায় স্কেলিং করে দিলাম, যার ফলে কী হচ্ছে মানে ওই যে দাঁতের মাড়ির গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ব্লাড সার্কুলেশনে ঢুকে গিয়ে সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হয়ে গেল। তো এই ধরনের কিছু হওয়ার একটা চান্স থাকে। এছাড়া মানে নিয়মিত পরিচর্যা করলে এগুলোকে অ্যাভয়েড করা যায়। আর ওরাল ক্যান্সার নিয়ে আপনি কি বলবেন? ওরাল ক্যান্সার নিয়ে দেখুন, মেনলি তো ওরাল ক্যান্সার জিনিসটা তো দেখুন কারোর ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর, যে আগে কারোর হিস্ট্রিতে ক্যান্সার রয়েছে, এবার ধরুন এই ধরনের একটা মিথ শুনে থাকবেন যে আমি দাঁতের ডাক্তারের কাছে গেছি, দাঁত তুলেছি, তার 2 মাস বাদে আমার ক্যান্সার হয়েছে, বা হয়তো বলছে যে আপনার দাঁত তোলা থেকে নাকি ক্যান্সার হয়েছে। বেসিক্যালি হচ্ছে তার হয়তো হেলথের ক্যান্সারটা তার শরীরে আগের থেকেই ছিল, দাঁত তোলার সাথে কিন্তু সম্পর্ক নয়। হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন অ্যাকোয়ার্ড করতে পারেন কি, এত কেউ স্মোকিং করছে, কেউ পান গুটখা সুপারি জর্দা বা এই জাতীয়, বা কেউ গুড়াকু এইসব দিয়ে দাঁত মাজছে, তো সে ক্যান্সার নিজেকে ডেকে নিয়ে আসছে। বা আমি যদি বলি যে অ্যাওয়ারনেস হিসেবে বলি, দাঁতের তার একটা শার্প টুথ রয়েছে, বা হয়তো খাবার খেতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে একটা দাঁত ফ্র্যাকচার হয়ে গেছে, দাঁতের একটা টুকরো ভেঙে রয়েছে, সেটা তার জিভে বারে বারে ঘষা খাচ্ছে, সে জাস্ট কেয়ারলেসের মতন রেখে দিয়েছে, এবং দাঁতে দেখা যাচ্ছে আলসার, প্রথমে আলসার ডেভেলপ করবে, আলসার অবস্থা তো সেটাকে কিওরেবল, কিন্তু পরে ওটা বারে বারে ক্ষত হতে হতে সেখানে যে টিস্যু গ্রোথটা হয় সেটা তখন অন্য প্যাটার্নের হতে শুরু করে, তখনই ক্যান্সার ডেভেলপ করে যায়। সেটা তার নেগলিজেন্সি থেকে। আমি যদি একটু অ্যাওয়ারনেস হই, ওই যে বললাম প্রথমেই বললাম 3 মাস অন্তর যদি আমি ডেন্টাল চেক আপ করাই, তাহলে আমি ক্যান্সার রিলেটেড ব্যাপারগুলো আমি অ্যাভয়েড করতেই পারি। ক্যান্সার কেন, এনি টাইপ অফ ক্যাভিটি অ্যাভয়েড করতে পারি। ক্যান্সার তো মানে আমরা মানুষজন এখন চারিদিকে সব ঘরে ঘরে ক্যান্সার ধরা পড়ছে বলে আমরা ভয় পেয়ে রয়েছি। বেসিক্যালি আমরা যদি একটু স্বাভাবিকভাবে যদি আমরা প্রপার হেলথ চেক আপটা মেনটেন করি, তাহলে এগুলোকে অ্যাভয়েড করাই যায়। আমি ওরাল হেলথ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছি, তার আগে আমি একটা ছোট্ট করে 1 লাইন 2 লাইনের গল্প বলে নিই। আমি শুরুই করলাম উত্তম সুচিত্রাকে দিয়ে। একবার এক ইন্টারভিউতে উত্তম কুমার বলেছিলেন, মানে সেই সময় ভারতীয় সিনেমাতে চুম্বন দৃশ্য রাখা হতো না। তো সেই নিয়ে একটা সাংবাদিকরা ইন্টারভিউ করেছিল বিভিন্ন অ্যাক্টর ডিরেক্টর তাদের সঙ্গে। তখন উত্তম কুমারকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি এরকম চুম্বন দৃশ্য থাকলে আপনি তাতে অভিনয় করতে রাজি থাকবেন, তাতে উনি বলেছিলেন তাহলে নায়িকাকে ডেন্টিস্টের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তবেই আমি রাজি থাকবো। মানে উনিও সেই সময় বলা যেতে পারে যে ওরাল হেলথ নিয়ে খুবই অ্যাওয়্যার ছিলেন। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয়েছে এটা শুনে যে উনি নিশ্চয়ই মুখের দুর্গন্ধের কথা ভেবে এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, সেটা ভুল কিছু না। মানে অ্যাকচুয়ালি আমরা কি করি, মানে এই যে নায়িকার কথা প্রসঙ্গ তুললেন, দেখবেন মানে যারা বাড়ির মেয়েরা বলুন বা কর্মক্ষেত্রে যারা মেয়েরা কাজ করে বা ওয়ার্ক করছে বা এই জব করছে, কর্পোরেট জব করছে, অধিকাংশই কিন্তু ত্বকের যত্ন নিতে খুবই মানে তারা মাসে মাসে হয়তো পার্লার যাচ্ছে, প্রচুর টাকা খরচ করছে। হোয়ারেস আমি একজন ডেন্টাল সার্জন হয়ে বলছি আপনি 3 মাসে একটা কনসালটেশন করুন, আর বছরে একবার, নিদেন পক্ষে ইন্ডিয়ার মতন পুয়ার ইকোনমিক কান্ট্রিতে আমি বলবো বছরে একবার স্কেলিং করান, আর ওর থেকে বেশি তো কিছু খরচ লাগবে না, সেটাও খুবই বাজেট ফ্রেন্ডলি। আপনি যদি সারা বছরে একটা রূপচর্চার জন্য যদি যা খরচ করেন, তার থেকে অনেকটাই কম খরচ পড়ে যদি আমি একটা বছরে একটা স্কেলিং করাই অন্তত, তাতে আপনার মানে ওরাল হেলথটা ভালো থাকলো, সেটাই আমার বক্তব্য। আমি বলছি না কসমেটিক ট্রিটমেন্ট করুন, যার যেরকম মাড়ি নিয়ে জন্মেছেন সেটা নিয়েই সে হ্যাপি রয়েছে, বাট আপনি স্কেলিং করুন, তো কেরিস প্রিভেনশন হবে। আপনার জিনিসটা যদি কিছু বেশি মাত্রায় খরচের দিকেও যায়, সেটা প্রিভেনশন করা যায়। একটা মানে যদি আমি এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল একটা ফিলিংয়ে যদি এক্স অ্যামাউন্ট খরচ হয় দাঁতকে ফিলিং করে রাখতে, আরসিটি করতে গেলে তার সাথে আরও 10 টাইমস করে নিই, তো খরচটা আমি কেন বাড়াচ্ছি? নিজের নেগলিজেন্সি থেকেই বাড়াচ্ছি। তো অ্যাওয়ারনেস হিসেবে আমি বলবো যে 6 মাসে একবার করে স্কেলিং করা উচিত, 3 মাসে অন্তত একবার ডেন্টাল সার্জন ভিজিট করা উচিত। ইন্ডিয়ার মতন জায়গায় 6 মাসে একবার স্কেলিং পসিবল না হলেও উইদিন এ ইয়ার অবশ্যই করাবেন, আর 3 মাস অন্তর একবার ডেন্টাল সার্জন ভিজিট করতে। মুখের গন্ধটা হওয়ার কারণ কি? মুখের গন্ধ তো দেখুন মোদ্দা কথা, মুখের গন্ধ তো অনেকগুলো কারণে হয়, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ, হচ্ছে ক্যালকুলাস পাথর, যেটা আমরা চলতি কথা বলি দাঁতে পাথর জমেছে, তার জন্য যে ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা ফুড পার্টিকেল জমে রয়েছে, প্লাক ডিপোজিশন হয়েছে, তার জন্য একটা মুখের দুর্গন্ধ হতে পারে। আরেকটা মুখে দুর্গন্ধ হতে পারে যদি অনেক সময় কারোর হয়তো ফ্যারিঞ্জাইটিস বা টনসিল এর ইনফেকশন হয়েছে, সেখানে পাস ডিপোজিশন হয়েছে, তার জন্য একটা মানে মুখে হ্যালিটোসিস, মুখে দুর্গন্ধ হতে পারে। কেউ হয়তো খাদ্যাভ্যাসে ধরুন হয়তো পেঁয়াজ খাচ্ছে বা রসুন খাচ্ছি, তার জন্য দেখবেন একটা খাবারের সাথে দুর্গন্ধ আসতেই পারে, মুখের একটা কিছুক্ষণ বাদে তার একটা গ্যাস ফর্মেশন হয়, তার জন্য একটা মুখে দুর্গন্ধ হয়। আরেকটা মুখে দুর্গন্ধ হতে পারে ধরুন হচ্ছে কারোর হচ্ছে জিইআরডি, যেটা বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ,
তো তার জন্য কি হয় যে মানে বাংলা কথায় বলে যে চুয়া ঢেকুর, মানে গলা জ্বালা করছে, হঠাৎ করে একটা ঢেকুর উঠলো, গলা জ্বালা করছে, প্রচণ্ড মাথা পর্যন্ত জ্বলে উঠলো। তো ওই রকম ধরনের কিছু থাকলে তাতে দাঁতের ওই সেই অ্যাসিডের জন্য দাঁতেরও ক্ষতি হয়, মুখে দুর্গন্ধও হতে পারে। তো মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয় সেটা 80 to 90% কেসে আমরা যদি ওরাল প্রোফাইল্যাক্সিস, যেটা আমি বললাম স্কেলিং, এটাকে আমরা মেডিকেল অ্যাকচুয়াল ডেন্টাল টার্মে বলি ওরাল প্রোফাইল্যাক্সিস। কেন? প্রোফাইল্যাক্সিস হচ্ছে কোনো ট্রিটমেন্ট না, একটা রেগুলার ইন্টারভ্যালে আমাকে এটা করে যেতে হবে। আপনার দাঁত যতদিন আছে, আপনি যতদিন বাঁচবেন, একটা রেগুলার ইন্টারভ্যালে, শেষ 6 মাস ইন্টারভ্যাল হোক আর 1 বছরের ইন্টারভ্যাল হোক, আপনাকে রেগুলার বেসিসে করে যেতে হবে। এটাকে বলা হয় প্রোফাইল্যাক্সিস। এটাকে মেনটেনেন্স থেরাপি, মধ্যে কথা এটা মেনটেনেন্স থেরাপি। তো মেনটেনেন্স থেরাপি বিষয়ে বলবো, মানে স্কেলিং ইজ নট এ ট্রিটমেন্ট পার্ট, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে মেনটেনেন্স থেরাপি, আপনাকে মেনটেন করতে হবে। তো সেই মেনটেনটা করলেই আপনি কিন্তু মুখের মধ্যে 80 to 90% প্রবলেম এমনি সলভ হয়ে যায়। আপনি একটা নিয়মিত চেক আপের কথা বলছেন দাঁতের ক্ষেত্রে। আমাদের দেশে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্সের আন্ডারে ডেন্টাল যে ট্রিটমেন্ট সেটা কভার করা যায় না। আর ডেন্টাল ট্রিটমেন্টের খরচও প্রচুর। একটা দাঁত বাঁধাতে এখন যা খরচ হয়, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে মানে সেটা অ্যাফোর্ড করা খুবই মুশকিল। তো এই কারণটা কি, কেন মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে ডেন্টাল ট্রিটমেন্টটা নেই? অ্যাকচুয়ালি এটা প্রথমত ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে সেভাবে কোনোভাবেই দেওয়ার ছিল না, মানে ইন্ডিয়াতে এটা নেই। বিদেশে যেরকম রয়েছে, একটা বাচ্চার জন্মাবার পর থেকেই তার জন্য একটা ডেন্টাল ইন্স্যুরেন্স চালু হয়ে যায়। সেই বাচ্চার দাঁত হয়তো 6 মাস বাদে আসছে, বাট ডে 1 থেকে আপনার ইন্স্যুরেন্সের মধ্যেই সব কিছু কভারেজ হয়ে যায়। তার জন্য একটা ওরা টাকা ধার্য করে এবং সেটা ইন্স্যুরেন্স হিসেবে কন্টিনিউ চলে। তো আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত বলতে পারেন যে মানে মহারাষ্ট্রে সম্ভবত ডেন্টাল ইন্স্যুরেন্স অলরেডি চলে এসছে, কিন্তু সেটা হচ্ছে কাস্টমাইজড ওয়েতে এসছে। মানে ঠিক যেভাবে আমরা ইউএসএতে বা আদার্স কান্ট্রি বা যেগুলোতে ফরেন কান্ট্রিতে যেভাবে ডেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে, সেইভাবে কিন্তু এখনও আমাদের এখানে আসেনি। এটা হয়তো আগামী দিনে আসবে, এটা নিয়ে অলরেডি চলছে, প্রোগ্রেস চলছে, কিন্তু এখনও সেইভাবে এখনও হয়ে ওঠেনি। যার জন্যে আমাদের ইন্ডিয়াতে আমি বলবো যে প্রচুর ডেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, যেটা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে বা আমরা পার্সোনালি ডেন্টাল ক্লিনিক থেকেও আমরা এইটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। মানে বছরে 1বার বা 2বার করে আমি অন্তত আমার নিজের ক্লিনিকেও ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প রাখি, যাতে মানুষজনদের অ্যাওয়ারনেস করা যায়, সেইটুকুনি আমি করি। এবং এটা আমি বলে না, প্রত্যেক ডেন্টাল সার্জনই কম বেশি তারা তাদের নিজস্ব চেম্বার থেকে হোক বা ইয়ে থেকে করে। ইন্স্যুরেন্স কোম্পানিদের সঙ্গে আপনাদের কোনো কথা হয়নি? ইন্স্যুরেন্স কোম্পানিদের সাথে এইভাবে কথা হয়নি, কিন্তু কিছু কিছু ইন্স্যুরেন্সের কিছু কিছু প্ল্যান রয়েছে। মানে আমি যদি নাম বলি তাহলে একটা পার্সোনালি একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলা হয়ে যাবে, যেমন স্টার হেলথের একটা রয়েছে, ওদের একটা কম্প্রিহেন্সিভ হেলথ প্যাকেজ বলে রয়েছে। তাতে ওরা বছরে 10,000 টাকার ওরা ডেন্টাল ইন্স্যুরেন্সের জন্য মানে দেয়, ডেন্টালের জন্য দেয়। তো বছরে 10,000 টাকা ডেন্টালের জন্য খুবই কম। মানে যদি আজকে কারোর সেই সমস্যা, একটা আরসিটি বা 2-3টে দাঁতে আরসিটি হচ্ছে, তাহলে খুবই কম। আর মোস্ট অফ দ্য ক্ষেত্রে কর্পোরেট যে মানে ইয়েগুলো রয়েছে, ইনস্টিটিউশন বা কর্পোরেট যে হাউসগুলো রয়েছে, তারা হচ্ছে স্কেলিংয়ের টাকা দিতে চায় না। মানে যখন পেশেন্ট আসে দাঁত তোলার জন্য সার্জারি দেবো, আচ্ছা দাঁতের ফিলিংয়ের জন্য দেবো, আরসিডির জন্য দেবো, কিন্তু ক্যাপটার জন্য দেবো না। আচ্ছা স্কেলিংয়ের জন্য দেবো না, কেন কি স্কেলিংটা কসমেটিক পড়ছে। আমি এটা বোঝাতে পারি না যে স্কেলিংটা যদি আমি করি তাহলে আমার ওই দাঁত তোলাটা প্রিভেনশন হয়ে যায়, তাহলে কোম্পানিকে বেশি টাকা খরচ করতে লাগে না। একটা স্কেলিং যদি অ্যালাউ করা হয়, তাহলে একটা ওরাল হেলথটাকে আমি ভালো রাখছি। ওরাল হেলথের জন্য মানে ইন্স্যুরেন্স বা যদি বলি যে কর্পোরেট হাউসগুলো যারা যে এমপ্লয়ি জব করছে তাদেরকে কিন্তু সেটা দেওয়া হয় না। আমার মনে হয় সেটা দেওয়া উচিত, রাদার দেন আমি দাঁত তুলতে দেবো না। তুমি দাঁত তোলার জায়গায় নিয়ে গেছো কেন? তুমি নেগলিজেন্সি করেছো। তো দাঁত তুলতে হবে কেন বা ক্যাভিটি ফিলিং করতে হবে কেন? আমি তার আগে থেকে তোমাকে আমি হেলথ চেক আপ, একটা কনসালটেশন আর একটা স্কেলিংয়ের জন্য দেবো। তাহলে কি হচ্ছে, এইভাবে যদি অ্যাওয়ারনেস বাড়ানো যায়, তাহলে প্রতিটি মানুষ সেইভাবে যত্ন নেবে। মানে আমাদের অ্যাওয়ারনেসটা সেইভাবে করতে হবে, সেইভাবে অ্যাওয়ারনেসটা হচ্ছে না। না, স্কেলিংটা খুব সম্ভবত একটা রেগুলার ব্যাপার বলে হয়তো স্কেলিংটা আনছে না। না, রেগুলার ব্যাপার এই জন্যই যে একটা ক্লিনিং এফেক্ট, আমার তো ক্লিনিং এফেক্টটাকে তো আনতে হবে। যদি আমি ক্লিনিং না করি তার জন্য, তার মানে আমি যদি ক্লিনিং না করলাম তার জন্যই হচ্ছে আমার সেই নেগলিজেন্সি থেকে দাঁতে ক্যাভিটি হচ্ছে, সেটার জন্য ওরাল হাইজিন খারাপ হচ্ছে, তার জন্য দাঁতে আরও সমস্যা বাড়ছে। অথচ আমি লিমিট বেঁধে দিচ্ছি, আমি 10,000-এর বেশি দেবো না বা এতর বেশি দেবো না, বা কোনো কোনো কর্পোরেট হাউস সেরকমভাবে দেয়। তো সেইভাবে তো মানে নেই। আমি একটা হেলথ চেক আপে যদি আমি বলি যে না আমার দাঁতে যাতে ক্যাভিটিই না হয় তার জন্য আপনি স্কেলিং করুন বছরে 2বার, সেটার জন্য দেবো, তাহলে সেটার টাকাটাও কোম্পানির তরফ থেকে অনেক কম খরচই হয়। আমার বক্তব্য এটা, আমি প্রিভেনশন করব। মানে প্রিভেনশন অলওয়েজ বেটার দ্যান কিওর। আমি কিওরের দিকে আগাবো কেন? আমি রোগটাকে অতটা ছড়াতে দেবো কেন? তার আগেই আমি জিনিসটাকে প্রিভেন্ট করব। আমার থিঙ্কিং হচ্ছে অলওয়েজ প্রিভেনশন। সেটা যদি এগোনো যায় তাহলে তো খুবই ভালো।
মানে যেমন আমরা রেগুলার হেলথ চেক আপ করি, রেগুলার একদম হেলথ একদম চেক আপের টাকা তো কোম্পানিজ কোম্পানি দেয়, দেয়। সেরকম রেগুলার সেরকম অ্যানুয়ালি অন্তত হ্যাঁ, একটা অ্যানুয়ালি স্কেলিং। একটা স্কেলিং অন্তত যদি করা যায়, সেটা ইন্ডিয়ার মতন জায়গায় অনেকেই করে না, 2 বছর 3 বছর একবার করছে, সেটা ঠিক না। বছরে একবার স্কেলিং, অ্যাকচুয়ালি দেখুন থিঙ্কিং হচ্ছে, থাম রুল হচ্ছে 6 মাসে একবার স্কেলিং, এবার 3 মাসে একবার ডেন্টাল চেক আপ। তো 3 মাস অন্তর ডেন্টাল চেক আপ যদি একটা পেশেন্ট রেগুলার বেসিসে করায়, তখন ডাক্তারবাবু ডিসাইড করে নেবে যে আপনার 6 মাসে দরকার আছে না তার থেকে একটু বেশি ডিলে করলেও চলতে পারে। সেটা ডিপেন্ড করছে তার ওরাল হাইজিন, তার মুখের স্যালাইভার কম্পোজিশন বা স্যালাইভা কীরকম, বা তার এমনও হতে পারে যে তার হয়তো স্মোকিং হ্যাবিট রয়েছে, তার হয়তো পান গুঁড়ো, কেউ সিগারেট খাচ্ছে, তার হয়তো 3 মাস 4 মাসে একবার দরকার হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 মাসের জায়গায় 9 মাস বা 1 বছরে একবার করলে চলতে পারে, সেটা ডাক্তারবাবু ডিসাইড করে নেবে। আমার বক্তব্য হচ্ছে আপনি ওরাল হাইজিনটাকে মেনটেন করুন, ওরাল প্রোফাইলেক্সিসটাকে করুন, সেটার উপরে আমাদের বেশি জোর দেওয়া উচিত। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুবই দরকার। শেষে যেটা প্রশ্ন করি, শৈশবের কথা হলো, এবার আমাদের বৃদ্ধ অবস্থার কথা জিজ্ঞেস করি যে দাঁত পড়ার কি কোনো বয়স আছে? যদি আমি প্রথম থেকে যেই থাম রুলগুলো বললাম মেনটেন করি, তাহলে দাঁত পড়ার কোনো বয়স নেই। মানে আমার 90 বছর বয়স হয়ে গেলে দাঁত সব পড়বে দাঁত না? ইনট্যাক্ট থাকতে পারে, এরকম প্রচুর মানুষজন আছে তাদের দাঁত ইনট্যাক্ট রয়েছে। আমি যত্ন নিইনি, নেগলিজেন্সি করেছি, পেরিডন্টাল প্রবলেম হয়েছে, ডিপ পকেট হয়েছে, পুঁজ জমেছে, বা মাড়ি ফুলে গেছে, দাঁত নড়ে নড়ে পড়ে গেছে, সেটা আলাদা রিজন। সেটার জন্য তো হচ্ছে নেগলিজেন্সি থেকে হয়েছে। আমি যদি প্রথম থেকেই যে পার্মানেন্ট টুথ এসে গেল 12 বছর বয়সের পর থেকে, যদি স্কেলিং বা তারও আগে যদি মনে হয় ক্ষেত্র বিশেষে যদি বাচ্চাদেরও স্কেলিং দরকার পড়ে করলাম, সেইভাবে যদি মেনটেন করি, তো আমার মনে হয় না যে কখনোই 90 বছর বয়সে একটা মানুষ যদি বাঁচে তার শেষ মুহূর্তে তার দাঁত সব থাকতে পারে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে আমি একটা শক্ত খাবার খেতে গিয়ে আমার দাঁত ফ্র্যাকচার হয়ে গেল, একটা পেয়ারার বীজ থেকে হলো, বা একটা মাংসের হাড় চিবোচ্ছে ফ্র্যাকচার হলো, সেটা তো আলাদা থিং। কিন্তু রেগুলার রুটিন খাওয়া দাওয়া যেটা রয়েছে, ভাত ডাল মাছ মাংস রুটি সবজি রেগুলার চিউ করবে আর রেগুলার বেসিসে মেনটেন করবে, দুবেলা ব্রাশ করবে, তাতে তো দাঁত লাইফ লং থাকতে পারে। তাতে দাঁত পড়ার কোনো বয়স নেই, পড়বেই না বরঞ্চ। দাঁতের কি কোনো এক্সারসাইজ আছে? দাঁতের এক্সারসাইজ সেইভাবে কিছু হয় না, বরঞ্চ মাড়ি মাসাজ করলে মাড়িতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেই মাড়ির এক্সারসাইজ করা যেতে পারে, এর বেশি কিছু না। মাড়ি মাসাজ মানে এমনি আঙ্গুল দিয়ে? আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে মাড়ির দুই সাইডে চেপে ধরে জাস্ট একটু মাসাজ করা, জাস্ট যেরকমভাবে চেপে চেপে মাসাজ করা সেরকম, ব্যাস, দ্যাটস ইট। বরঞ্চ দাঁত ভালো রাখতে গেলে যেটা আরেকটা আমি অ্যাড করবো, যে ইদানিং যেটা ওয়াটার ফ্লসার এসছে, মানে যেরকম আমরা ফ্লস দু রকমের হয়, একটা হচ্ছে ওয়াক্স পলিশ থ্রেড মতন হয়, সরু সুতোর মতন, দুটো দাঁতের কন্ট্যাক্ট এরিয়া জাংশনে গিয়ে আমরা স লাইক মুভমেন্ট করে পরিষ্কার করি, খাবার ফুড পার্টিকেল জমলে সেটাকে তুলে বার করে দিই, সেটা একটা হয়। আর একটা হচ্ছে ওয়াটার ফ্লসার, মানে খুব জেট স্পিডে জল বেরোবে, জলটাকে আমি দাঁতের মার্জিন বরাবর, স্ক্যালপিং মার্জিন বরাবর ঘুরিয়ে 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 পাস করে যাব, তাতে জলটা মাড়ির এদিক দিয়ে পাস করবে, ভিতর দিয়ে পাস করে যাবে। তো সেইটা আমি করতে পারি, সেটা করলে অনেকটা স্কেলিংয়ের মতনই কাজ হলো। তাতে কি হচ্ছে, যে ফুড পার্টিকেলগুলো হচ্ছে আমরা নর্মাল ব্রাশ করেও গেল না, সেগুলো ওয়াটার ফ্লসারে চলে যায়, সেটা করতে পারে। তার জন্য ডেন্টিস্টের কাছে আসতে? তার জন্য ডেন্টিস্টের কাছে আসার দরকার পড়ে না, ওয়াটার ফ্লসার আপনি ওপেন মার্কেটেও আপনি পাবেন। ডেন্টিস্টের কাছ থেকে রেকমেন্ড করে নিতে পারেন যে আপনি কোন ওয়াটার ফ্লসারটা করবেন বা কিভাবে করবেন, টেকনিকটা শিখতে হবে। আপনি কিনে নিয়েই করতে গেলেন, দেখা গেল যে ওয়াটার ফ্লসার ইউজ করতে যাচ্ছেন, সেটা চোখে মুখে লেগে গেল, বা দেওয়ালে ছিটকে গেল, বা জলটা এদিক ওদিক চলে গেল, সেটার জন্য একটা পার্টিকুলার টেকনিক শিখতে হবে, সেটার জন্য ডেন্টিস্টের কাছে একবার যেতে লাগে, তারপরে তার সেটা আপনি নিজেই মেনটেন করতে পারেন। তাতে বরঞ্চ ওই নর্মাল যে ফ্লস রয়েছে, বা তাতে যে গাম ইনজিওর্ড হতে পারে ঠিকভাবে না করার জন্য, ওয়াটার ফ্লসের সেই ভয়টা থাকে না, সেটা করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর কুন্ডু। আমি এই আলোচনা থেকে দু একটা সারাংশ যেটা পেলাম সেটা বলছি, যে এক হচ্ছে যে নিয়মিত দাঁতের একটা চেক আপ করার দরকার আছে। তাতে যেটা মূল কথা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে সারা জীবনেও মানে যতদিন আমি বেঁচে থাকবো চাইলে আমার দাঁত পড়বে না যদি আমি প্রথম থেকে দাঁতের প্রপার যত্ন নিই। তার জন্য আমাকে অন্তত 3 মাসে একবার ডেন্টিস্টের কাছে যেতে হবে। আর টুথপেস্টের থেকে ব্রাশ বেশি বেশি ইম্পর্ট্যান্ট। দরকার হলে আমি জল দিয়েও মুখ পরিষ্কার করতে পারি, কিন্তু ব্রাশটা যেন আমার ঠিকঠাক মতো হয়। এবং বাচ্চাদেরকেও ব্রাশ আমরা শেখাবো, মানে ইনিশিয়েট করব যে নিজে ব্রাশ করব। বাচ্চা একটা যখন ব্রাশ করা শিখছে, তার হাতটা ধরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখাবো এই ডাইরেকশনে করতে হবে। বেসিক্যালি বাচ্চাদের আর উপর নিচ ডাইরেকশন বাচ্চারা পারে না, তাদেরকে সার্কুলার মোশনে ব্রাশ করতে বলা হয়। দরকার হলে আমি বাচ্চার হাত ধরে ব্রাশ করা দেখাবো, এবং নিজেও আমি বাচ্চার পাশে দাঁড়িয়ে ব্রাশ করব, তাহলে বাচ্চাও ইন্টারেস্ট পাবে যে এটা একটা করতে হবে, সেও খুব ইন্টারেস্টলি করবে। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেলাম, যে বাচ্চার দাঁতের প্রবলেম হলে বাচ্চার মা বাবা কখন ডেন্টাল সার্জনের কাছে যাবে।
অধিকাংশ ক্ষেত্রে কি হয়, দাঁতের একটা ব্যথা হলো, সমস্যা হলো, পেডিয়াট্রিশিয়ানের কাছেই যায়, যেহেতু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে গাইনোকোলজিস্টের পরেই আসে পেডিয়াট্রিশিয়ানের রোল। তো পেডিয়াট্রিশিয়ানের কাছেই বাচ্চার মা বাবা চলে যায়, দাঁতের ব্যথা হলো, কিছু হলো, পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলাম। না, সেইখানে আমি অবশ্যই বলবো পেডিয়াট্রিশিয়ান অবশ্যই দেখাবেন, কিন্তু পেডিয়াট্রিশিয়ান বলুক বা না বলুক, বাচ্চা বারে বারে যদি আঙুল দিয়ে দেখাচ্ছে আমার এখানে খেতে চাইছি না, ইরিটেট ফিল করছি, দাঁতে লাগছে, আপনি সোজাসুজি ডাক্তারের কাছেও আসুন। হয়তো পেডিয়াট্রিশিয়ান সেই মুহূর্তে বুঝতে পারছেন না, কারণ পেডিয়াট্রিশিয়ান তো জাস্ট ওভারঅল চেক আপ করছে, তিনি তো দেখতে পাচ্ছেন না ইনস্ট্রুমেন্ট বা ডেন্টাল মিরর দিয়ে দেখতে পাচ্ছেন না দাঁতে কোনো একটা ক্যাভিটি হয়েছে কিনা। যতক্ষণে তিনি বুঝলেন যে একটা সিমটমস দেখে বা একটা পুজ হয়েছে দেখে একজন পেডিয়াট্রিশিয়ান, ততক্ষণে দাঁতটার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে ওই বাচ্চাদের দাঁতটাকে তোলার পর্যায়ে চলে আসে। এবার বাচ্চাদের ক্ষেত্রে কিছু থাম্ব রুল রয়েছে যে আমি 5 বছরের নিচে দাঁত তুলতে পারি না, এটা একটা ক্রাইম। তো ন্যাচারালি আমাকে করতে হবে কি, আইদার দাঁতটাকে সেখানে প্রিভেনশন করতে হবে। এবার সব বাচ্চা যে সব একইভাবে রিয়াক্ট করবে তা না, কেউ ইনস্ট্রুমেন্ট দেখে ঘাবড়ে যেতে পারে, কেউ হয়তো ডেন্টালের ওই সবুজ রঙের চেয়ার বা নীল রঙের চেয়ার, অমুক সিস্টার অমুক তমুক দেখে ঘাবড়ে গেল। এবার কিছু বাচ্চা থাকে যে খুব এনজয় করে কার্টুন দেখতে দেখতে, সে হয়তো জানে যে ডেন্টাল ট্রিটমেন্ট কী, কার্টুনের মধ্যে দিয়ে দেখেছে, সে মুখ হাঁ করছে, অ্যালাউ করছে। কিন্তু যে অ্যালাউ করছে না তার কাছে ট্রিটমেন্টটা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, তখন আমাদের জোর করতে হয় বা অনেক বোঝাতে হয়, অনেক কাউন্সিলিং করতে হয়, সেটা অনেক ঝামেলা। তো আমার বক্তব্য হচ্ছে বাচ্চাদের যেন এরকম সিচুয়েশন না হয় যে দাঁতের ট্রিটমেন্ট করার জন্য ডেন্টাল ক্লিনিকে আসছি, আগের থেকে প্রিভেনশন নেওয়াটা দরকার। তাহলে হয়তো সমস্যা আসবে, সেটা বাচ্চার একটা ম্যাচিওর লেভেল বা 5 বছর 5.5 বছর হওয়ার পরে যদি ডেন্টাল ক্লিনিকে এলো, আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। আদারওয়াইজ কী হয়, বাচ্চাদেরও ভোগান্তি হয়। হয়তো সে বাচ্চা কোঅপারেট করছে, তাকে হাঁ করে থাকতে হবে, অনেক শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের কাজ করতে হয়, অনেক কেয়ারফুলি কাজ করতে হয়। তো সেই জন্য আমার প্রতিটি ডাক্তার, প্রতিটি মানুষজনের কাছেই একটা রিকোয়েস্ট থাকবে যে আপামর জনসাধারণের কাছে রিকোয়েস্ট থাকবে যে দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে আসুন। যদি বুঝতে পারছেন যে বাচ্চা দাঁতের উপরে দেখাচ্ছে বা খাবার খেতে গিয়ে ইরিটেট ফিল করছে, দ্যাট মিনস তার দাঁতের সমস্যাই হচ্ছে। অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানকে বলুন, তার কোনো পরিচিত ডেন্টাল সার্জনের কাছে যাবেন, অথবা আপনি সোজাসুজি আপনার নিকটবর্তী ভালো কোনো ক্লিনিক বা ভালো কোনো রেপুটেড ডেন্টাল ক্লিনিক বা রেপুটেড ডেন্টাল সার্জনের কাছে এসে দেখা করুন। অনেক ধন্যবাদ ডক্টর কুন্ডু নমস্কার। আমাদের এখানে আসার জন্য। আর আমাদের সকলের দাঁত খুব শক্তপোক্ত থাকুক, মুখে সুগন্ধ থাকুক, দুর্গন্ধ যেন কারোর মুখে না থাকে, সবাই খুব ভালো থাকুক। ডক্টর কুন্ডুকে আমাদের তরফ থেকে গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে এই ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার এই পর্বে আমরা দাঁত নিয়ে আলোচনা করলাম। পুরো পর্বটা ভালো করে দেখলে এবং শুনলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর থেকে পাবেন। আশা করব যে আপনারা এই পর্বটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। আর গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম তথ্য সমৃদ্ধ আরও অনেক পর্ব আসছে আপনাদের জন্য, যাতে মিস না হয়ে যায়। সেই জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে দিন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আরও একটা ভালো পর্ব নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।